আমার চেহারায় খুব সম্ভবত আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস জাতীয় ব্যাপার আছে। আমি লক্ষ্য করেছি প্রায় সব বয়সী মেয়েরা আমাকে দেখলেই টুকটাক কিছু কাজ করিয়ে নেয়, তার জন্য সামান্য অস্বস্তিও বোধ করে না। নিতান্ত অপরিচিত মহিলা নির্বিকার ভঙ্গিতে আমাকে বলবে, এই ছেলে, এই হলুদ পাঞ্জাবি, একটা রিক্সা খুঁজে দাও তো। রিক্সা না পেলে বেবি ট্যাক্সি, মালিবাগ যাব, ভাড়া ঠিক করে এনো। এই ধরনের কাজ আমি আগ্রহের সঙ্গে করি। দরদাম করে রিক্সা ঠিক করি, জিনিসপত্র তুলে দেই, খট করে রিক্সার হুক তুলি এবং শেষ পর্যায়ে প্রিয়জনদের উপদেশ দেবার মতো সামান্য উপদেশ দেই। শাড়ি টেনে বসুন, চাকার সঙ্গে পেঁচিয়ে যেতে পারে। হ্যাঁ, এইবার হয়েছে। শেষ উপদেশ রিক্সাওয়ালাকে, রিক্সা দেখে শুনে যাবে, নো ঝাঁকুনি। যার জন্য এই কাজগুলো করা হয় তিনি খুব স্বাভাবিক থাকেন, আমার কর্মকাণ্ডে মোটেও বিস্মিত হন না। তিনি ধরেই নেন নিতান্ত অপরিচিত একজনের কাছ থেকে পাওয়া এই সেবা তার প্রাপ্য। রিক্সা চলতে শুরু করলে আমার দিকে তাকিয়ে ভদ্রতার হাসি কেউ কেউ দেন, বেশিরভাগই দেন না, উদাস হয়ে থাকেন। রহস্যটা অবশ্যই চেহারার। কারোর চেহারাই থাকে মিথ্যুকের মতো। তারা নির্ভেজাল সত্যি কথা বললেও সবাই হাসে এবং মনে মনে বলে, মায়ের কাছে খালাম্মার গল্প। মিথ্যার ব্যবসার কত করবে, এইবার ক্ষান্ত দাও না। আবার কারোর চেহারা হয় সত্যুকের মতো, যত বড় মিথ্যাই বলে মনে হয় সত্যি কথা বলছে। কিছু চেহারা আছে চোর টাইপ, বেচারা হয়তো সাধু সন্ত মানুষ, স্কুলের অঙ্ক ছাড়, শুধু চেহারার কারণে বাসে উঠলে বাসের অন্য যাত্রীরা চট করে পকেটে হাত দিয়ে মানিব্যাগ ঠিক আছে কিনা দেখে নেয়। কসমেটিক সার্জারিতে চেহারা অদল বদল করা হয় শুনেছি। কসমেটিক সার্জনরা কি জানেন মানুষের মুখের বিশেষ কোন জিনিসটির জন্য সত্য ভাব, মিথ্যা ভাব, সাধু ভাব, চোর ভাব প্রকাশ পায়? জানা থাকলে খুব সুবিধা হতো। চোর ছোট্ট একটা অপারেশন করে সাধু হয়ে যেত। এই ধরনের উচ্চ শ্রেণীর চিন্তা আমি করছি ইস্টার্ন প্লাজা নামক এক বিশাল শপিং মলের উল্টো দিকে দাঁড়িয়ে। শপিং মলে ঢুকবো কিনা ভাবছি। চলন্ত সিঁড়ি আছে, বিনা পয়সায় রেলগাড়ি চড়ার মতো সিঁড়ি গাড়ি চড়া। আগে মানুষ হাঁটতো, সিঁড়ি দাঁড়িয়ে থাকতো, এখন সিঁড়ি হাঁটে, মানুষ দাঁড়িয়ে থাকে। এক্সকিউজ মি। অল্প বয়সী মেয়ের ঝনঝন গলা, নিশ্চয়ই সে আমাকে কিছু বলবে। আমি ঘাড় ফেরালাম। কে আমাকে ক্ষমা করতে বলেছে তাকে দেখা দরকার। ক্ষমা প্রার্থী এই তরুণীর বয়স 22-23। সাজগোজ একেবারেই নেই। সাজগোজ না করে ক্যাজুয়াল থাকাটা বর্তমানে ফ্যাশন। অনেকেই দেখছি চুল ছেলেদের মতো ছোট ছোট করে কাটছে, কানে বিচিত্র ধরনের দুল পড়ছে। মাটির দুল, শান্তিনিকেতনী, শাশ্বত বাংলার মাটির গয়না উঠে এসেছে কানে। ও আমার দেশের মাটি। কাঠের দুল, জাপানি বাবাজিরা বাঁশ কাঠ কিছুই ফেলছে না, রং চং মাখিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে। প্লাস্টিকের দুল, ইউরোপীয়, প্রস্তর যুগ, লৌহ যুগ, তাম্রযুগের পর প্লাস্টিকের যুগ। লোহা লক্করের দুল, অবশ্যই আমেরিকানরা অন্য সবার মতো করবে না, আলাদা কিছু করবে। কাজেই তারা বানাচ্ছে এক কানের দুল। একটা কানের দুলের ভারে ছিঁড়ে পড়ে যাচ্ছে, অন্য কান খালি। কিছু কিছু দুল এমনই বিচিত্র যে মেয়ের মুখের দিকে তাকানো যায় না, দুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় চলে যায়। আমার এক মামাতো বোন রেশমি ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ার ফলিত রসায়ন। কানে যে দুল পড়ে তা ফুলের টবের মতো। সেই টবে সবুজ পাতাওয়ালা গাছ আছে, একটা গাছে আবার পিচকি পিচকি নীল ফুল ফুটে আছে। আমি বললাম, রেশমি, তোর এই টবে কি নিয়মিত পানি দিতে হয়? রেশমি বিরক্ত হয়ে বলল, পানি দিতে হবে কেন? এটা রিয়েল প্লান্ট না, ইমিটেশন। যে মেয়েটি মধুকরা কণ্ঠে এক্সকিউজ মি বলেছে, তার কানে কোনো দুল নেই। সুন্দর একটা শাড়ি পরেছে। শাড়ি পরে বোধহয় অভ্যাস নেই। নানান জায়গায় সেফটি পিন দেখা যাচ্ছে। গোলগাল মুখ, চোখে চশমা, চশমার ফ্রেম রূপালী। আমার মনে হলো রূপালী না হয়ে সোনালী ফ্রেমের হলে খুব ভালো মানাতো। এই মেয়ের মুখ তৈরি হয়েছে সোনালী ফ্রেমের জন্য। আপনি কি আমার একটু উপকার করতে পারবেন? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, অবশ্যই পারবো। একটা না, দুটো উপকার করব, একটা নর্মাল উপকার আর একটা ফাও। মেয়েটার সঙ্গে সঙ্গে ভুরু কুচকে ফেলল। এই সময় মেয়েদের চরিত্রে দ্বৈতভাব অত্যন্ত প্রবল। তারা পত্রিকায় ইন্টারভিউ দেবার সময় বলবে, যেসব পুরুষের রসবোধ আছে, যারা কথায় কথায় রসিকতা করে, তাদেরকে তারা পছন্দ করে। সেই সব পুরুষ তাদের স্বপ্নের পুরুষ। বাস্তবে কোনো ছেলে রসিকতা করে কোনো মেয়েকে কিছু বললে সেই মেয়ে ভুরু কুচকাবেই। রসিকতা যত নির্মলই হোক, সেই মেয়ে রসিকতায় কলঙ্ক খুঁজে পাবে এবং মনে মনে বলবে, গোপাল ভাঁড় কোথা করো। আমি অনেকক্ষণ হলো রাস্তা ক্রস করার চেষ্টা করছি,
পারছি না। অন্যদিকে ট্রাফিক পুলিশ আছে, আজ ট্রাফিক পুলিশও নেই। আপনি কি রাস্তা ক্রস করার ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন? আমি দেখি কি করা যায় বলেই ঝাঁপ দিয়ে দুহাত উঁচু করে রাস্তার মাঝখানে পড়ে গেলাম। সেই সাথে বিকট চিৎকার, ট্রাফিক বন্ধ, ট্রাফিক বন্ধ, চাকা ঘুরবে না। নিমিষের মধ্যে ব্রেক কষে সব গাড়ি থেমে গেল। রিক্সাওয়ালারা দাঁড়িয়ে পড়ল। গাড়ির ড্রাইভাররা মুখ বের করে আতঙ্কিত ভঙ্গিতে দেখতে চেষ্টা করলো কি হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে টোকাইরা খুব মজা পায়। তারাও লাফ দিয়ে রাস্তায় নামলো এবং আমার মতোই হাত উঁচু করে গাড়ি আটকাতে লাগলো। একজন অতি উৎসাহী ছুটে এসে পরপর 2টি রিকশার পাম্প ছেড়ে দিল। আমি মেয়েটির দিকে তাকিয়ে চোখে ইশারা করে বললাম রাস্তা পার হতে। সে রাস্তা পার হলো। ইতিমধ্যে রাস্তায় জট পাকিয়ে গেছে। একটি গাড়ির ড্রাইভার ভয় পেয়ে গাড়ি উল্টো দিকে নেবার চেষ্টা করতে গিয়ে পুরোপুরি গিট্টু লাগিয়ে ফেলেছে। এই গিট্টু এক্সপার্ট ট্রাফিক সার্জেন্ট দরকার। সে দেশে বেশ কিছু রিকশাওয়ালাকে মারধর করবে, তারপর যদি কিছু হয়। আমি তরুণীকে বললাম আর কোনো সাহায্য লাগবে? আমি ধরেই নিয়েছি মেয়েটি না সূচক মাথা নাড়বে। সামান্য রাস্তা পার করতে যে এত যন্ত্রণা করে তার উপর ভরসা করা যায় না। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আরেকটা ফাও সাহায্য করতে পারেন? আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন? একটা লোক আমাকে ফলো করছে, আমার ভালো লাগছে না। কে ফলো করছে? গলায় হলুদ মাফলারওয়ালা একটি লোক। আমি যখন ইস্টার্ন প্লাজায় ছিলাম তখনও আমার পিছন পিছন ঘুরছে, এখনো দেখি পিছন পিছন আসছে। প্যাঁচ লাগিয়ে দেব। প্যাঁচ লাগাতে হবে না, দয়া করে আমার পিছন পিছন এলেই হবে। আমি নিতান্ত অনুগতের মতো তার পিছন পিছন যাচ্ছি। মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল, ভালো কথা, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি হকচকিয়ে গিয়ে বললাম, চিনতে পারার কথা? অবশ্যই, আমি সীমার বান্ধবী। আমি হকচকিয়ে গিয়ে বললাম, চিনতে পারার কথা? অবশ্যই, আমি সীমার বান্ধবী। সীমাটাকে? সীমাটাকে মানে? সীমা আপনার মামাতো বোন, গত মাসে বিয়ে করেছে। কোর্টে গিয়ে গোপনে বিয়ে, আপনি সেই বিয়েতে সাক্ষী ছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমিও ছিলে সেই বিয়েতে? হ্যাঁ ছিলাম, এবং আপনি সেদিন আমার সঙ্গে অনেক গল্প করেছিলেন। ও আচ্ছা। সেদিন আমি সোনালী ফ্রেমের চশমা পরেছিলাম। আপনি বলেছিলেন রূপালী ফ্রেমের চশমা হলে আমাকে খুব মানাতো। আমার মুখটা নাকি তৈরিই হয়েছে রূপালী ফ্রেমের জন্য। আমি আপনার কথা মতো রূপালী ফ্রেম কিনেছি। ও আচ্ছা। আপনি আমাকে না চিনেই লাফালাফি করে গাড়ি থামালেন। আশ্চর্য তো, অন্য কোনো মেয়ে যদি আপনাকে রাস্তা পার করতে বলতো আপনি কি এরকম লাফালাফি করতেন? বুঝতে পারছি না। আমার মনে হয় করতেন। আমার নাম কি আপনার মনে আছে? অবশ্যই মনে আছে, তবে মনে থাকলেও মন থেকে টেনে মুখে আনতে একটু সমস্যা হচ্ছে। বলুন তো কি ফুল? প্রচুর গন্ধ আছে এমন একটা ফুল, রাতে ফোটে। মনে পড়েছে, তোমার নাম জুই। কিছুই হয়নি, আমার নাম আখি। ও আচ্ছা, আখি। মেয়েটি তার গাড়ি খুঁজে পেয়েছে। কালো রঙের বিশাল এক গাড়ি। গাড়ির মতো গাড়ির ড্রাইভারও বিশাল। ড্রাইভার সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছেন দেখে ভালো লাগলো। মানুষের সন্দেহের দৃষ্টিতে এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে কেউ স্বাভাবিক দৃষ্টিতে তাকালে ধান্দার মতো লাগে, সন্দেহের দৃষ্টিতে তাকালে মনে হয় সব ঠিকঠাক আছে। আখি বরফ শীতল গলায় বলল, গাড়িতে উঠুন। আমি বিস্মিত হয়ে বললাম, আমাকে গাড়িতে উঠতে বলছো? হ্যাঁ। কেন বলো তো? আগে গাড়িতে উঠুন, তারপর বলছি। আমি গাড়িতে উঠে পড়লাম। আখি বলল, সহজে আমার মন খারাপ হয় না। আপনি আমাকে চিনতে পারেননি, এই জন্য খুব খারাপ লাগছে। যে মেয়ে আপনার সামান্য কথায় চশমার ফ্রেম বদলে ফেলে আপনি তাকে চিনবেন না, এটা কেমন কথা? বিশাল দেখি ড্রাইভার, গাড়ির ব্যাক ভিউ মিরর না, ড্রাইভারের মুখ দেখতে পাচ্ছি, কাজেই সেও নিশ্চয়ই আমাকে দেখছে। ড্রাইভার কাজটা করছে আমাকে চোখে চোখে রাখার জন্য। গাড়ি চলতে শুরু করলো। আখি বলল, দয়া করে পিছনে ফিরে দেখুন তো লাল রঙের কোনো গাড়ি আমাকে ফলো করছে কিনা। আমি বললাম, না। এখন না করলেও কিছুক্ষণের মধ্যে দেখবেন ওই গাড়ি আমাদের পিছন পিছন চলে এসেছে, যা না কথা আসবে। আমি পিছন দিকে তাকিয়ে আছি। আখি বলল, এইভাবে পিছন দিকে তাকিয়ে বসে থাকতে হবে না, গাড়ি আসুক পিছন পিছন, আপনি সোজা হয়ে বসুন। আমি সোজা হয়ে বসলাম। আমার সঙ্গে গাড়িতে যেতে আপনার কি অস্বস্তি লাগছে না? না। তাহলে চুপ করে আছেন কেন? গল্প করুন। গল্প তো জানি না। কথা বলুন। কথাও জানি না। আমার বান্ধবীর বিয়ের দিন মজার মজার কথা হয়েছিল। আমি এমন সমস্যায় পড়েছিলাম, হাসতেও পারছিলাম না, আবার না হেসেও থাকতে পারছিলাম না। হাসতে পারছিলে না কেন? শীতের সময় তো এই জন্য হাসতে পারিনি। আমি বিস্মিত হয়ে বললাম,
শীতের সময় হাসা যায় না? আখি বলল, অন্য সবাই হাসতে পারে, আমি পারি না। আমার গায়ের চামড়া খুব খারাপ। শীতের সময় ঠোঁট ফাটে। ঠোঁট ফাটা অবস্থায় হাসার চেষ্টা করে দেখবেন, তাহলে আমার সমস্যাটা বুঝবেন। তোমার উচিত এমন কোনো ছেলেকে বিয়ে করা যে কখনো তোমাকে হাসাবার চেষ্টা করবে না। রাম গরুরের ছানাটাই। আখি হেসে ফেলল। আমি মাথা ঘুরিয়ে আখির দিকে তাকালাম। মেয়েটার হাসি ভালো করে লক্ষ্য করতে হবে। হাসি নিয়ে আমার বাবার উপদেশ বাণী আছে, হাস্যমুখী মানুষের দিকে ভালো করে তাকাইও, অনেক কিছু শিখিতে পারিবে। মানুষের মনের ভাব কখনই মুখে প্রতিফলিত হয় না, মুখের উপর সর্বদা পর্দা থাকে। শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয়। হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখতে পাওয়া যায়। আখি ভুরুকুচকে বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কে বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার হাসি দেখছি। আমি তো ভালো মতো হাসিনি, কি হাসি দেখবেন? ওই দিনের মতো মজার মজার কথা বলুন, আমি খিলখিল করে হাসবো। আপনি ভালো মতো হাসি দেখতে পাবেন। ইচ্ছা করলে আমার হাসি ক্যাসেটে রেকর্ড করেও নিয়ে যেতে পারেন। আচ্ছা শুনুন, আপনার একটা হাসির গল্প আমি অনেকের সঙ্গে বলেছি, কাউকে হাসাতে পারেনি। মনে হয় আপনি যেভাবে গল্পটা করেছেন আমি সেইভাবে করতে পারিনি। কাইন্ডলি গল্পটা আরেকবার বলুন তো। কোন গল্পটা? ওই যে একজন জিজ্ঞেস করলো তুমি কোন ক্লাসে পড়ো, সে বলল ক্লাস 8 সেকেন্ড ইয়ার। তখন প্রশ্নকর্তা বলল, ক্লাস 8 সেকেন্ড ইয়ার মানে কি? সে বলল, ক্লাস 8 একবার ফেল করেছি, এই জন্য সেকেন্ড ইয়ার। আখি গল্প শেষ করে মহানন্দে হাসতে লাগলো। হাস্যমুখী মানুষের মুখ থেকে পর্দা সরে যাবার কথা। মেয়েটির মুখ থেকে পর্দা সরছে না। আমি তার মুখের মনের কোণে কালো ছায়া দেখতে পাচ্ছি। বরং মনে হচ্ছে নিজেকে গাড়ি আলিয়াস ফ্রান্সিসে থামলো। আখি বলল, আমি এইখানে নামবো। ফটোগ্রাফির উপর একটা কোর্স নিচ্ছি। আপনি কোথায় যেতে চান ড্রাইভারকে বললে সে নিয়ে যাবে। আর আপনি যদি আমার সঙ্গে কফি খেতে চান তাহলে ঘন্টাখানেক গাড়িতে বসে থাকতে হবে। ক্লাস শেষ করে 1 ঘন্টার মধ্যে ফিরবো। আমার বান্ধবীর বিয়ের দিন আপনাকে আমার সঙ্গে কফি খেতে বলেছিলাম। আপনি বলেছিলেন কোনো একদিন খাবেন। আমি বলেছিলাম কোনো একদিন কবে? আপনি বলেছিলেন আবার যেদিন তোমার সঙ্গে দেখা হবে সেদিন। কোনো একদিন। তুমি ফটোগ্রাফি শিখে এসো, আমি অপেক্ষা করি। আপনি গাড়িতে বসে গান শুনতে পারেন। গাড়ির গ্লোব কম্পার্টমেন্টে ভিডিও গেম আছে, ইচ্ছা করলে ভিডিও গেমও খেলতে পারেন। দেখি কি করা যায়। আমি গাড়ি থেকে নেমে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটলাম। গাড়ির ড্রাইভার তাকিয়ে আছে আমার দিকে। আমার প্রতি তার সন্দেহ সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আমি রাস্তা পার হলাম। চায়ের দোকান দেখা যাচ্ছে। চা খেতে খেতে চাওয়ালার সঙ্গে গল্প করলে চায়ের দোকান দেখা যাচ্ছে। চা খেতে খেতে চাওয়ালার সঙ্গে গল্প করলে কিছুটা সময় কাটবে। আরেকটা বড় সুবিধা হচ্ছে চায়ের দোকানটা এমন জায়গায় যে আখির ড্রাইভার গাড়িতে বসে আমাকে দেখতে পাবে না। চায়ের কাপে প্রথম চুমুকটি দিয়েছি, দ্বিতীয় চুমুক দিতে যাচ্ছি, এমন সময়ে আমার কাঁধে গিয়ে যেন হাত রাখলো। আমি ঘাড় ফিরিয়ে দেখি হলুদ মাফলার গলায় এক লোক। তার সামান্য গোপ আছে, হিটলার সাহেবের বাটারফ্লাই গোপ, যা হিটলার ছাড়া আর কাউকে মানায় না। রাস্তার পাশে লাল রঙের একটা গাড়িও দাঁড়িয়ে আছে। সেই গাড়িতে ড্রাইভার ছাড়া আরো 2 জন বসে আছে। তারাও কঠিন দৃষ্টিতে আমাকে দেখছে। গলায় মাফলারওয়ালা বলল, আপনি কি একটু আসবেন? আমি হাসি মুখে বললাম, চা খাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, চাটা দ্রুত শেষ করুন, আমি অপেক্ষা করছি। আমি বললাম, আপনিও 1 কাপ চা খান, আমি দাম দিচ্ছি। মাফলারওয়ালা এমন ভাবে তাকালো যেন এমন অদ্ভুত নিমন্ত্রণ, সে দরকারটা কি জন্য? মাফলারওয়ালা জবাব দিল না। লাল গাড়ির ভিতর যে 2 জন বসেছিল তাদের একজন নেমে এলো। রোদে পোড়া চেহারা, তার পান খাওয়ার অভ্যাস আছে, দাঁত লাল হয়ে গেছে। আমি ধীরে সুস্থে চা খাচ্ছি। চাটা খেতে ভালো হয়েছে, 1 কাপ খেতে পারলে ভালো হতো। মাফলারওয়ালা সেই সুযোগ দেবে বলে মনে হয় না। আমি মাফলারওয়ালার দিকে তাকিয়ে বললাম, ব্যাপারটা কি জানতে পারি? মাফলারওয়ালা বলল, আপনার ভয়ের কিছু নেই, আমরা পুলিশের লোক। পুলিশের লোক শুনে আমি আশ্বস্ত বোধ করছি। এমন ভাব করে বললাম, আমি ভয়ঙ্কর কেউ, এরকম কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে? মাফলারওয়ালা জবাব দিল না। আমি বললাম, আমার নাম কি আপনারা জানেন? জানি না। আমি কি কোনো অপরাধ করেছি যে বিষয়ে আমি নিজেই কিছু জানি না? আপনার চা খাওয়া শেষ হয়েছে, এখন উঠুন। 2 মিনিট সময় দিন, আখির ড্রাইভারকে খবর দিয়ে যাই। কাউকে কোনো খবর দিতে হবে না, ও দুশ্চিন্তা করবে। মাফলারওয়ালা আমার হাত চেপে ধরল, যাকে বলে বজ্র মুষ্টি।
আমি সুবোধ বালকের মতো তার সঙ্গে লাল গাড়িতে উঠলাম। প্রেমিকার ধরা হাতও ছাড়িয়ে নেওয়া যায়, পুলিশেরটা যায় না। পুলিশের খুব বড় অফিসারদের আমি কাছ থেকে আগে দেখিনি। আমার দৌড় রাস্তার ট্রাফিক সার্জেন্ট, থানার সেকেন্ড অফিসার বা ওসি পর্যন্ত। এই প্রথম পুলিশের একেবারে উপরের দিকে কাউকে দেখেছি। কি আশ্চর্য, কলেজের সিনিয়র প্রফেসরদের মতো চেহারা, মুখে হাসি, পরেছেন ফিনফিনে পাঞ্জাবি পায়জামা, গলার স্বর মোলায়েম। দেখে মনেই হয় না এই ভদ্রলোক কাউকে জীবনে ধমক টমক দিয়েছেন কিংবা বুট দিয়ে লাথি মেরেছেন। এই ভদ্রলোকের পা নিশ্চয়ই ছোট ছোট, সেই মাপের জুতোর বুট তৈরি না হবারই কথা। ঘরের সাজসজ্জা চমৎকার, কার্পেট বিছানো ঘর। অফিসের কার্পেটের মতো নোংরা রংজলা কার্পেট না, মনে হচ্ছে এই মাসেই কেনা হয়েছে। দেয়ালে আধুনিক দেয়াল ঘড়ি এবং ঘড়ি বন্ধ হয় নাই, ঠিক মতো টাইম দিচ্ছে। অফিস ঘরের এসিতে সবসময় ঘর ঘর শব্দ হয়। অফিস ঘরের এসি মানেই ব্রাঙ্কাটাইসের রোগী, অথচ এই ঘরে আছে শব্দহীন এসি। আমাকে কফি দেওয়া হয়েছে, সেই কফির মুখে ময়লা জমি নেই এবং কফিটা গরম, খেতে বেশ ভালো। আপনার নাম? হিমু। ভালো নাম বলুন। ডাক নামটা বাবা মা এবং বন্ধু বান্ধবের জন্য তোলা থাকুক। ভালো নাম হিমালয়। কফিটা কি খেতেই ভালো হয়েছে? জি ভালো হয়েছে। ভালো খাবার কথা না, আমার কফি বানায় ইদ্রিস নামের একজন, সে আজ আসেনি। কোনো একদিন হয়তো বা ইদ্রিসের বানানো কফি আপনাকে খাওয়াতে পারবো। স্যার, আমাকে কি জন্য এখানে আনা হয়েছে বললে টেনশনটা কমে। টেনশন বোধ করছেন? সত্যি কথা বলবো? পুলিশের সামনে সত্যি কথা বলা প্রায় অসম্ভব ব্যাপার, তারপরও সত্য বলতে চাইলে বলুন। টেনশন বোধ করছি না। ভদ্রলোক চেয়ারে হেলান দিলেন, তার সামনে রাখা টিস্যুর বক্সে হাত দিয়ে টিস্যু বের করলেন, মুখ মুছে টিস্যু ফেললেন তার পায়ের কাছে রাখা বেতের ঝুড়িতে। কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে মুখ মোছা মনে হয় এই পুলিশের অভ্যাস। আমার সামনে তিনি 3 বার মুখ মুছলেন। আপনি তাহলে টেনশন বোধ করছেন না? জি না। পুলিশ যে কোনো মানুষের সামনে এসে দাঁড়ালেই সে টেনশন বোধ করে। সেখানে আপনাকে ধরে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তারপর টেনশন করছেন না? জি না। কারণ কি? এই যে আপনার ধারণা আপনি কোনো অপরাধ করেননি, কাজেই টেনশন বোধ করার কিছু নেই, এটা কারণ না। আমি ঢোক গিলতে গিলতে বললাম, পুলিশ যাদের ধরে নিয়ে আসে তাদের বেশ বড় অংশই কোনো অপরাধের সাথে যুক্ত থাকে না, তাদেরই টেনশন বেশি। কেন? কারণ তারা চেষ্টা করে তাদের নিরপরাধ প্রমাণ করতে। এই চেষ্টা করতে গিয়ে সবকিছু আরো জট পাকিয়ে ফেলে। অপরাধী পুলিশের হাত থেকে ছাড়া পায়, নিরপরাধী সাধারণত পায়। অপরাধী না নিরপরাধী? নিরপরাধী। তাহলে তো আপনার ভীত হওয়া উচিত। ভীত হচ্ছেন না কেন? থানা হাজতে আমার অভ্যেস আছে। বা ভালো তো, আপনার কনভিকশন হয়েছে নাকি আপনার দৌড় হাজত পর্যন্ত? এখনো কনভিকশন হয়নি, একটা অভিজ্ঞতা তাহলে বাকি থেকে গেল, এটা কি ঠিক হচ্ছে? ভদ্রলোক হাসি মুখে প্রশ্ন করে উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং আমার দিকে সামান্য ঝুঁকে এলেন। এই প্রথম তাকে পুলিশ পুলিশ মনে হচ্ছে। হিমু সাহেব? জি স্যার। আপনার ভয় পাবার কিছু নেই। থ্যাংক ইউ। জুই নামের কোনো মেয়েকে আপনি চেনেন? জি না। বড় কালো রঙের গাড়িতে করে যে মেয়েটির সঙ্গে যাচ্ছিলেন তাকে চেনেন না? ওর নাম জুই? হ্যাঁ জুই। জুইকে সামান্য চিনি। ওর বাবাকে চেনেন? জি না। আমি জুইয়ের বাবা। ভদ্রলোক আবারও মিষ্টি করে হাসলেন, আমিও হাসলাম। হাত বাড়িয়ে টিস্যু পেপার দিয়ে মুখ ঘষলেন। এই কাজটা আমার করতে ইচ্ছে হচ্ছে। কাউকে বিরক্ত করার সবচেয়ে সহজ পথ হচ্ছে তাকে অনুকরণ করা। সে হাসলে হাসা, সে ভুরু বাঁকালে ভুরু বাঁকানো, সে কাশলে কাশা। ভদ্রলোক থানার সেকেন্ড অফিসার হলে হাত বাড়িয়ে বক্স থেকে টিস্যু পেপার নিয়ে মুখ ঘষতাম। এনার সঙ্গে তা করা যাচ্ছে না। ভদ্রলোক চট করে হাসি বন্ধ করে গম্ভীর হয়ে গেলেন। পুলিশের লোকেরা এই কাজটা খুব ভালো পারে। এই মেঘ, এই রোদ, এই চাঁদের আলো, এই বজ্রপাত। হিমু? আমি সামান্য চমকালাম। ভদ্রলোক এতক্ষণ হিমু সাহেব বলছিলেন, এখন সাহেব বাদ পড়েছে। আমি বিনীতভাবে বললাম, ইয়েস স্যার। আমার এই মেয়েটাকে নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি। সে আমার সঙ্গে চোর পুলিশ খেলছে। 4-5 মাস ধরে সে সবাইকে লুকিয়ে কোথায় যেন যাচ্ছে। 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে সহজভাবে ফিরে আসছে। উদাহরণ দেই, সে গাড়ি নিয়ে ইস্টার্ন প্লাজায় যাবে, গাড়ি দূরে কোথাও রেখে ইস্টার্ন প্লাজায় ঢুকবে, তারপর সে উধাও। ঘন্টা 2 পর খুব স্বাভাবিকভাবে বের হবে। এই 2 ঘন্টা সে শপিং করেছিল না, অন্য কোথাও ছিল।
এরকম সে প্রায়ই করছে। আমি অনেক চেষ্টা করে ব্যাপারটা ধরতে পারছি না। তুমি কি জানো সে কোথায় যায়? ব্যারোমিটারের কার্ডটা দ্রুত নামছে। আগে ছিলাম আপনি, এখন হয়েছি তুমি। এই তুমি আন্তরিকতার তুমি না, অন্য তুমি। ভদ্রলোকের দিকে তাকিয়ে আমি মোটামুটি করুণ মুখ করে বললাম, স্যার আমি জানি না। তুমি কি জেনে দিতে পারবে? আমি জানতে পারবো, কিন্তু আপনাকে জানাবো কিনা তা বলতে পারছি না। ভদ্রলোক আবারও টিস্যু বক্স থেকে টিস্যু নিলেন, মুখ ঘষতে ঘষতে বললেন, তুমি জানাবে এবং আমাকে জানাবে। তোমার সঙ্গে আমার কথা শেষ, এখন বিদায় হও। একটা ব্যাপার তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে আমার মেয়ের পিছনে না, তোমার পিছনে আমি লোক লাগিয়ে রাখবো। বাঘের পিছনে যেমন ফেউ থাকে, তোমার পিছনেও ফেউ থাকবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বুদ্ধিমান ছেলে। কথাবার্তা এবং হাসি মুখ দেখে বিভ্রান্ত হইও না। তুমি কি আমার বাসার ঠিকানা জানো? জি না। জুই তোমাকে কখনো বাসায় চা খেতে বলেনি? বলেছে। তুমি যাওনি? জি না। এখন যাবে, চা খেতে যাবে, গল্প করতে যাবে এবং অতি অবশ্যই আসল খবরটা জুইয়ের কাছ থেকে বের করবে। নাও, এই কার্ডটা রাখো, এখানে আমার বাসার ঠিকানা এবং টেলিফোন নাম্বার আছে। সাড়ে গ্লাস পানি খাবো? ভদ্রলোক বেল টিপলেন। প্রায় সঙ্গে সঙ্গে একজন পানির গ্লাস নিয়ে ঢুকলো। পানির কথা বলতে হলো না। এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারলাম না। বেল টেপার মধ্যেই কি কোনো সংকেত আছে? এই ধরনের বেল মানে চা, এই টাইপের বেল মানে পানি। আরেক ধরনের বেলের অর্থ হলো সামনে যে বেশি বসে আছে তাকে ধরে মার লাগাও। পানি খাবো না স্যার। ভদ্রলোক শীতল চোখে আমার দিকে তাকালেন। আমি কাঁচুমাচু মুখ করে বললাম, পুলিশ অফিসগুলিতে পানি খাওয়া ঠিক না। এদের পানি ট্যাঙ্কের ডেড বডি থাকে, পত্রিকায় পড়েছি। আই সি, তাহলে পানি না খাওয়াই ভালো। আমি বের হয়ে এলাম এবং মোটামুটি নিশ্চিতভাবে জেনে গেলাম আমি শক্ত পাল্লায় পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে যদি দেখে তার পাশে একজন লোক বসে আছে যার চেহারা তক্ষকের মতো এবং সে ক্রমাগত মুখ নাড়ছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, তখন কি করা উচিত? লাফ দিয়ে বসে কে কে বলে চিৎকার করা উচিত, নাকি প্রাথমিক ধাক্কাটা সামলাবার জন্য আবার চোখ বন্ধ করে ফেলা উচিত? আমি লাফ দিয়ে উঠে না বসে চোখ বন্ধ করে ফেললাম। ঠান্ডা মাথায় পরিস্থিতি বিবেচনা করা যাক। ঠান্ডা মাথায় বিবেচনা করলে হয়তো দেখা যাবে ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক। জগতের অতি স্বাভাবিক ঘটনাগুলিও শুধু পরিস্থিতির কারণে অস্বাভাবিক মনে হয়। যেহেতু আমার ঘরের দরজা সবসময় খোলা থাকে, সেহেতু যে কেউ আমার ঘরে ঢুকতে পারে। লোকটা চেয়ারে না বসে আমার গা ঘেঁষে বিছানায় বসে আছে। এরও যুক্তিসঙ্গত কারণ আছে। আমার চেয়ারের একটা পা নড়বড়ে, সে হয়তো চেয়ারে বসতে গিয়ে ভরসা না পেয়ে আমার বিছানায় বসেছে। লোকটির চেহারা তক্ষকের মতো, এটা খুবই অস্বাভাবিক ধারণা। তক্ষক প্রাণী, মানুষ হেমোসোপিয়ান, তার চেহারা তক্ষকের মতো হতে পারে না। লোকটার চোখ দুটো হয়তো বড় বড় এবং দুটা চোখই অক্ষিগোলক থেকে সামান্য বের হয়ে আছে। এরকম প্রায়ই দেখা যায়। থাইরয়েড গঠিত সমস্যায় এরকম হয়, চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে আসে। ভদ্রলোকেরও তাই হয়েছে, সেই কারণেই তাকে হয়তোবা খানিকটা তক্ষক বা টিকটিকির মতো লাগছে। বাকি থাকলো মুখ নাড়ানো। মুখ নাড়ছে, ঠোঁট নাড়ছে, শব্দ হচ্ছে না। অনেক সময় মানুষের মুখ নড়ে, ঠোঁট নড়ে, শব্দ হয় না, যেমন পান খাবার সময়, চুইংগাম চেবানোর সময়। লোকটা নিশ্চয়ই পান খাচ্ছে কিংবা চুইংগাম চিপুচ্ছে। পুরো ব্যাপারটা সাধারণ ব্যাখ্যা আছে, কাজেই সহজভাবে আমি চোখ মেলতে পারি এবং উঠে বসতে পারি। ভাই কেমন আছেন? আপনাকে ঠিক চিনতে পারছি না, কোথায় দেখেছি বলুন তো? এই প্রশ্নের উত্তরে তক্ষক ভদ্রলোক হয়তো বলবেন, আপনি আমাকে আগে কখনো দেখেননি, আমি পুলিশের লোক। জুইয়ের বাবা আমাকে পাঠিয়েছে। আপনার উপর সারাক্ষণ লক্ষ্য রাখার কথা, এই জন্যই বসে আছি, লক্ষ্য রাখছি। ভালো আছেন? আমি উঠে বসলাম, চোখ মেললাম। কিছু বলার আগেই ভদ্রলোক বললেন, আপনি কি হিমু? ভদ্রলোকের গলার স্বর অ্যান্টার্কটিকার বাতাসের মতো শীতল। এমন শীতল কণ্ঠস্বর সচরাচর শোনা যায় না। ভদ্রলোক এই ঘরে 10 মিনিট বক্তৃতা দিলে ঘরের তাপ 10 ডিগ্রি কমে যাবার কথা। আপনার নাম কি হিমু? জি, আমার নাম হিমু। আপনি মালিহা বেগম নামে কাউকে চেনেন? জি না, চিনি না। ভালো করে চিন্তা করে বলুন। ভালো করে চিন্তা করেই বলেছি, এই নামে কাউকে চিনি না। উনি আমেরিকায় থাকেন, সম্পর্কে আপনার খালা হন, দূর সম্পর্কের খালা। ও আচ্ছা, মালু খালা। ওনারা 2 বোন, একজনের নাম মালিহা, তাকে ডাকতাম মালু খালা, আর একজনের নাম সালেহা, তাকে ডাকতাম শালু খালা।
শালু খেলার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তবে মালু খেলার সঙ্গে আছে। উনি প্রতি নিউ ইয়ারে একটা কার্ড পাঠান, শুধু কার্ড না, কার্ডের সঙ্গে ডলার থাকে। মালিহা খালার সঙ্গে আপনার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। ঢাকায় ওনার যে বিষয় সম্পত্তি আছে তার দেখভাল করি। আমি কি আপনার ঘরে একটা সিগারেট খেতে পারি? অবশ্যই পারেন। আমার নাম হাদি। কি নাম বললেন? হাদি? জি হাদি, সৈয়দ হাদিউজ্জামান খান। ও আচ্ছা, নাম তো খুবই জবরদস্ত। হাদি সাহেব সিগারেট ধরালেন। ভদ্রলোককে এখনো তক্ষকের মতোই লাগছে। তার চোখ ঠিক আছে, মুখের শেপের কোনো সমস্যার জন্যই বোধ হয় তক্ষক ভাব এসেছে। সমস্যাটা আমি ধরতে পারছি না। ভদ্রলোক পান বা চুইংগাম কিছুই খাচ্ছেন না, মাঝে মধ্যে মুখ নাড়ানো সম্ভবত এনার অভ্যাস। ভদ্রলোকের চেহারা যেমনই হোক, তিনি পুলিশের লোক না এটা ভেবেই শান্তি লাগছে। পুলিশের চেয়ে তক্ষক ভালো। হিমু সাহেব? জি। আপনার মালিহা খালা সামারের 2 মাস থাকবেন। আপনার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেছেন। ও, চেষ্টা উনি করেন নাই, আমি করেছি। 1 সপ্তাহ ধরে প্রতিদিন 2 বার করে এসেছি, শুধু গতকাল আসি নাই। গতকাল আসেন নাই কেন? আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে, তাকে হাসপাতালে নিতে হয়েছে, এই জন্য আসতে পারিনি। ও আচ্ছা। হাদি সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানছেন। চৈত্র মাসের গরমেও তার গায়ে খয়েরি রঙের কোট, গলায় টাই। ভদ্রলোকের স্বাস্থ্য বেশ ভালো। রেগে গেলে আমার মতো স্বাস্থ্যের যে কোনো মানুষকে 2 হাতে তুলে আছাড় মারতে পারবেন। হাদি সাহেব চোখ মেলে বললেন, মাথায় 3টা স্টিচ দিতে হয়েছে। আমার মেয়েটার কথা বলছি। বুঝতে পেরেছি, 3টে স্টিচ। বলেন কি? মেয়েটি অগ্রণী স্কুলে ক্লাস 4-এ পড়ে। নাম কি? ভালো নাম সৈয়দ মেহেরুন্নেসা খানম। তার দাদির নামের সঙ্গে মিল রেখে নাম রেখেছি। ডাক নাম এখনো রাখা হয়নি। ক্লাস 4-এ পড়ে এখনো ডাক নাম রাখছেন? কোনো নামই মনে ধরে না, এই জন্য রাখা হয় নাই। আপনি তাকে কি নামে ডাকেন? যখন যা মনে আসে তাই ডাকি। কয়েকদিন ধরে পাখি ডাকছি। শুধু পাখি? ময়না, টিয়া, কাকাতুয়া এসব কিছু না? জি না, শুধু পাখি। সৈয়দ হাদিউজ্জামান খান সাহেবের গলা এখন আগের মতো শীতল লাগছে না। মেয়ের প্রসঙ্গ আসতেই গলা খানিকটা উষ্ণ হয়েছে। চেহারা থেকে তক্ষক ভাবটা মনে হয় খানিকটা দূর হয়েছে। আমার ধারণা, ভদ্রলোক যদি নিজ কন্যা প্রসঙ্গে আরো ঘন্টাখানেক কথা বলেন, তাহলে চেহারা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। আমি বললাম, ভাই, এখন বলুন আমার কাছে কি জন্য এসেছেন? মালিহা খালা পাঠিয়েছে? জি, উনি আপনার জন্য একটা উপহার পাঠিয়েছে, আর একটা চিঠি। দেখি উপহারটা কি। আগে চিঠিটা পড়তে বলেছেন। হাদি সাহেব খাম বন্ধ চিঠি বের করে দিলেন। কিছু কিছু মেয়ে আছে যারা দীর্ঘ চিঠি লিখতে পছন্দ করে। কেমন আছিস এই সাধারণ বাক্যটাকেও তারা ফেনিয়ে ফেনিয়ে আধা পৃষ্ঠা করে ফেলে। শুধু কেমন আছিস তারা কখনো লিখবে না, তারা লিখবে, কিরে তুই কেমন আছিস? হঠাৎ তোর শরীর কেমন তাই জানতে চাচ্ছি। শরীরটা ভালো তো, নাকি শরীর খারাপ? শরীরের কোন দিকে তোর মন নেই? শরীর যদি যায় উত্তরে, তুই যদি যাস দক্ষিণে। মালিহা খালাও এই গোত্রের। তার চিঠি মানে 40 পাতার মিনি উপন্যাস। তবে আজকের চিঠিটা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। খালা লিখেছেন, হিমু, তুই কেমন আছিস বলতো? গত 3 বছরে আমি খুব কম করে হলেও 30টা কার্ড পাঠিয়েছি। নিউ ইয়ার্স ডের কার্ড, হ্যালোউইনের কার্ড, থ্যাঙ্কস গিভিং এর কার্ড, ঈদ উপলক্ষে কার্ড, অনেকগুলির সঙ্গে ডলারও ছিল। তুই একটারও জবাব দেবার প্রয়োজন মনে করিসনি। তুই এমন কি তালেবার হয়ে গেছিস আমি বুঝতে পারছি না। আমি ঠিক করে রেখেছিলাম দেশে ফিরে তোকে কঠিন শাস্তি দেব। এই শাস্তি তোর প্রাপ্য। কি শাস্তি দেব তাও তোর খালুর সঙ্গে মিলে প্ল্যান করে রেখেছি। তুই যদি ভাবিস আমি ঠাট্টা করছি তাহলে ভুলি। আমি মোটেই ঠাট্টা করছি না। শাস্তি ঠিকই দেওয়া হবে। দেশে ফিরেছি 15 দিনের মতো হলো। 2 মাস ছুটির 1/4 পার হয়ে গেল, তোর সঙ্গে দেখা হলো না। আমি আমার বাড়ির কেয়ারটেকারকে এর মধ্যে কতবার যে পাঠিয়েছি। ওর নাম হাদি, স্ট্রেঞ্জ ধরনের মানুষ। আমার এখন সন্দেহ হচ্ছে ও বোধহয় তোর কাছেই যাচ্ছে না। তোর কাছে যাবার নাম করে বের হচ্ছে, খানিকটা ঘুরে ফিরে চলে আসছে। তোকে আমার খুবই দরকার। কি জন্য দরকার সাক্ষাতে বলবো। ভালো কথা, তোর সুপার ন্যাচারাল পাওয়ার কি এখনো আছে না চলে গেছে? তোকে আমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে। আমি মানসিকভাবে সামান্য হলেও বিপর্যস্ত। ঘুমোতে গেলেই অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নটা কি বলি? স্বপ্নে দেখি মুখোশ পরা একটা মানুষ আমার গলায় ইলেকট্রিকের তার পেঁচিয়ে আমাকে মেরে ফেলছে। মানুষটার গায়ে রসুনের গন্ধ। লোকটার পায়ে কোনো জুতা নেই, কালো মোজা পরা পা।
সেই ইলেকট্রিকের তার দিয়ে সে আমার গলা পেঁচিয়ে ধরেছে। সেই তারটার রং সবুজ। আমেরিকার সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি। তুই বোধহয় জানিস না, আমেরিকার সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া মানে জলের মতো ডলার খরচ করা। জলের মতোই ডলার খরচ করেছি। একটা সেশনে $100 করে লেগেছে। লাভ হচ্ছে না কিছু। ওরা হিপটোনিস ড্রাগ দিয়ে চিকিৎসা করছে। এইসব ড্রাগে খুব ঘুম হয়, তবে আরামের ঘুম না। ঘুমের মধ্যেও টের পাওয়া যায় যে মাথার যন্ত্রণা হচ্ছে। আর যদি কোনো কারণে একবার ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুম আসে না। আমার এখন অবস্থা এমন হয়েছে যে কোনো বাড়িতে একা থাকতে পারি না। বাথরুমে যদি শাওয়ারে নিতে যাই তখন মনে হয় বাথরুমের দরজা খোলা থাকলে কেউ ঢুকে পড়বে। আবার যদি দরজা বন্ধ করি তখন মনে হয় এই বন্ধ দরজা আমি আর খুলতে পারবো না। কি বিশ্রী অবস্থা। আই নিড ইউর হেল্প। যাই হোক, এখন অন্য প্রসঙ্গের কথা বলি। তোর জন্য একটা উপহার পাঠালাম। কি উপহার আন্দাজ করতো? তোর তো আবার অনুমান শক্তি খুব ভালো। তোর সঙ্গে প্রথম যেবার দেখা হলো সেইবারের কথা মনে আছে না? ওই যে তোকে বললাম, হিমু, তোর যে সিক্স সেন্স খুব প্রবল, তার একটা প্রমাণ দে তো। বল দেখি, আজ দুপুরে আমি কি দিয়ে খেয়েছি? তুই সঙ্গে সঙ্গে বলি 3 রকমের শুটকি। আমি আকাশ থেকে পড়লাম। অবশ্যই তোর খালু বলল 6 সেন্স 7 সেন্সের কোনো ব্যাপার না। অনেকদিন পর বিদেশ থেকে যারা আসে তারা শুটকি ফুটকি বেশি খায়, সেই হিসেবেই বলেছে। আমি বললাম, 3 ধরনের শুটকির কথা কিভাবে বললো? তোর খালু বলল মানুষ 3 সংখ্যা খুব বেশি ব্যবহার করে। ত্রিসন্ধ্যা, 3 কাল, 3 পদ, তে মাথা, সেখান থেকেই বলেছে। তোর খালু তোর 6 সেন্স বিশ্বাস না করলেও আমি করি, এবং ভালোই বিশ্বাস করি। এখন তুই তোর ক্ষমতা জাহির করে বল উপহারটা কি। একটু হিন্স দিচ্ছি। গরুর গলায় যেমন ঘন্টা থাকে, তোর জন্য সেরকম একটা ঘন্টা কিনেছি। কলার ঘন্টা ঝুলানো গরু যেখানে ঢং ঢং করে বাজে, মালিক টের পায় গরু কোথায় গেল। তোর উপহারটাও সেই রকম। তুই যেখানে যাবি আমি জানবো কোথায় গিয়েছিস। কি $100 বাজি, পারছিস না? যাই হোক, তোকে টেনশনে রেখে লাভ নেই, আমি বলে দিচ্ছি। একটা মোবাইল টেলিফোন। তোকে আল্লাহর দোহাই লাগে, তুই যেখানে যাবি টেলিফোনটা সঙ্গে নিয়ে যাবি। এটা এমন কোনো ভারী বস্তু না, পকেটে ফেলে রাখলেই হয়। টেলিফোন সঙ্গে নিয়ে যাবি যাতে ইচ্ছে করলে আমি টেলিফোনে তোকে পাই। আমার অবস্থা এমন হয়েছে যে আমি একা একা 3 মিনিটও থাকতে পারি না, কাউকে না কাউকে টেলিফোন করতে হয়। তুই অতি অবশ্যই টেলিফোন সঙ্গে রাখবি এবং অন করে রাখবি। ফোনের বিলের জন্য তোকে চিন্তা করতে হবে না, আমি বিল দিয়ে দেব। অবশ্যই আমি আমেরিকা ফিরে যাবার পর ইউ আর অন ইউর ওন, অর্থাৎ নিজের বিল নিজে দিবি। হাদি তোকে খুব ভালো করে বুঝিয়ে দেবে কিভাবে কল রিসিভ করতে হয়, কিভাবে কল করতে হয়। তারপর হিমু, তোর কি খবর বল? হলুদ পাঞ্জাবি গায়ে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি রোগটা কি কমেছে না আরো বেড়েছে? চিকিৎসা না করলে সব ব্যাধি বাড়ে, কাজেই আমার ধারণা তোরও ব্যাধি বেড়েছে। তবে তোর ব্যাধিটা যেহেতু খুব ক্ষতিকর না, কাজেই হজম করা যেতে পারে। শোন হিমু, তোকে আমার জন্য বেশ কিছু কাজ করতে হবে। কাজগুলি কি আমি পয়েন্ট দিয়ে লিখে রাখছি। নাম্বার 1, আমি চিঠি উল্টে দেখলাম সব মিলিয়ে 18টা পয়েন্ট। 18টা পয়েন্ট পড়ার এখন কোনো মানেই হয় না। আমি চিঠি পড়া বন্ধ করে দিয়ে হাদি সাহেবের দিকে তাকালাম। হাদি সাহেব এতক্ষণ মনে হয় এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। চোখে চোখ পড়া মাত্র চোখ নামিয়ে নিলেন। কিছু কিছু মানুষ আছে যারা কথা বলার সময় চোখের দিকে তাকায় না, অন্য সময় তাকিয়ে থাকে। হাদি সাহেব মেছের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, মেয়েটা এক ফোঁটা চোখের পানি ফেলেনি। আমি বললাম, আপনার কথা বুঝতে পারিনি। কে চোখের পানি ফেলেনি? আমার মেয়েটার কথা বলছি, পাখি। 3টা স্টিচ দিয়েছে কিন্তু চোখে পানি নেই। আমি শুধু হাত ধরে বসেছিলাম। আপনার মেয়ে কি খুব সাহসী? জি না, সাহসী না। তেলাপোকাও ভয় পায়, মাকড়সাও ভয় পায়। শয়তানের ঘোড়া নামে একটা সবুজ রঙের পোকা আছে, ওটাকেও ভয় পায়। অত্যাধিক ভয় পায় না, তবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখে। যত বড় বিপদ তার মাথা তত ঠান্ডা। এইটুকু মেয়ের আবার বিপদ কি? বিপদ তো আর বয়স বিচার করে হয় না। 50 বছরের একজন মানুষের যে বিপদ আসতে পারে, 5 বছরের একজন বাচ্চারও সেই বিপদে পড়তে পারে। হাদি সাহেব উপহারের প্যাকেটটা আমাকে দিলেন। আমি আধুনিক গরুর গলার ঘন্টা প্যাকেট খুলে বের করলাম। হাতের তালুতে নেয়ার মতো সুন্দর একটা খেলনা। খেলনাটার ব্যবহার হাদি সাহেব যত্ন করে শেখালেন। কোন বোতামের পর কোন বোতাম টিপতে হয় তা একটা কাগজে লিখে দিলেন। যাবার আগে হঠাৎ করেই মুগ্ধ গলায় বললেন, বিজ্ঞানের কি উন্নতি হয়েছে দেখেছেন স্যার? লোকজন টেলিফোন, পকেটে কোনোদিন টাকা পয়সা হয়, আমি এরকম 2টো ফোন কিনবো। একটা থাকবে আমার কাছে, আর একটা থাকবে আমার মেয়ের কাছে। এইসব অবশ্য কল্পনা, আমার কোনোদিন টাকা পয়সা হবে না। টাকা পয়সা হবে না কিভাবে জানেন? এক ফকির আমাকে বলেছে,
খুবই কামেল দরবেশ। ওনার দেশের বাড়ি বাগেরহাট। দরবেশ, ওনার দেশের বাড়ি বাগেরহাট। মাঝে মধ্যে ঢাকার এক মুড়িদের বাড়িতে আসেন, তখন দেখা করি। ওনার জিন সাধনা আছে, পরিসাধনাও আছে। আমাকে বলেছেন একদিন জিন দেখাবেন। মানুষ তো অনেক দেখলাম, একটা জিন দেখার শখ ছিল। স্যার যাই? আচ্ছা যান। জিন দেখার সুযোগ পেলে আমাকে বলবেন। মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি, এখন জিন ভূত দেখতে পারলে ভালো লাগার কথা। সবার হাতে সব জিনিস মানায় না। প্রাইমারি স্কুলের শিক্ষকের হাতে বেত মানায়, আবার ইউনিভার্সিটির শিক্ষকের হাতে মানায় না। নব্য ব্যবসায়ীর হাতে ব্রিফকেস মানায়, পুরনো ব্যবসায়ীর হাতে মানায় না। ক্যাডারদের হাতে জর্দার কৌটা মানায়, কিন্তু ক্যাডারদের যারা নিয়ন্ত্রণ করে তাদের হাতে মানায় না। মোবাইল টেলিফোনের কি হাতে মানাবার কোনো ব্যাপার আছে? হলুদ পাঞ্জাবি পরা খালি পায়ের একটা মানুষ কানে মোবাইল নিয়ে ঘুরছে, এটা কি কোনো গ্রহণযোগ্য দৃশ্য? ঘোড়ায় চড়ে ভিক্ষুক ভিক্ষা করছে, এটা বাংলাদেশের কিছু অঞ্চলে গ্রহণযোগ্য দৃশ্য। ভিক্ষাকে সম্মানজনক জীবিকা হিসেবেই একজন ঠিক করে সে বাকি জীবন ভিক্ষা করে কাটাবে। বিষয় সম্পত্তি যা আছে বিক্রি করে একটা ঘোড়া কেনে। ভিক্ষুকের যদি ঘোড়া থাকতে পারে, হিমুরও মোবাইল থাকতে পারবে। হাদি সাহেবের মতে জ্ঞান বিজ্ঞানে পৃথিবী ধাই ধাই করে এগোচ্ছে। এমন একটা সময় আসবে যখন পৃথিবীর সব মানুষ কোনো সময় একজনের সঙ্গে একজনের কথা বলতে পারবে। নাম্বারের বোতাম টিপতে হবে না, মনে মনে ভাবলেই হবে আমি অমুকের সাথে কথা বলতে চাই, সঙ্গে সঙ্গে তার গলা শোনা যাবে। চৈত্র মাসের দুপুরে পথে নেমেই আমার যদি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, তার কথা ভাবলেই হবে, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পিয়ের গলা শোনা যাবে। কে বলছেন? হিমু সাহেব, ভালো আছেন? জি ভালো। প্রধানমন্ত্রী একটু টয়লেটে গেছে। জানেন নিশ্চয়ই প্রধানমন্ত্রীদের টয়লেট পায়। আপনি কি একটু ধরবেন না? 10 মিনিট পরে করবেন। আমি ধরে আছি। আপনি কোত্থেকে কথা বলছেন? শাহবাগের মোড় থেকে। খুবই গরম পড়েছে তাই না? জি, চৈত্র মাসের তালুফাটা গরম। প্রধানমন্ত্রী এসে গেছেন, ধরুন। আমি ধরেই আছি। প্রধানমন্ত্রী মিষ্টি গলায় বললেন, কে? হিমু সাহেব? জি। চৈত্র মাসের দুপুরে পথে পথে হাঁটছেন? কি করব বলুন? প্রধানমন্ত্রীর দপ্তরে চলে আসুন, ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে যান, বেলের শরবত। আজ থাক, আরেকদিন না, আজই আসুন। আসতেই হবে, না এলে আমি খুব রাগ করব। আপনি কোথায় আছেন বলুন তো, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। থাক, কোথায় আছে বলতে হবে না। আধুনিক টেলিফোন সেটগুলি খুব ভালো বানিয়েছে। আপনি কোথায় আছেন তার তো কোঅর্ডিনেট রেকর্ড হয়ে গেছে। আপনি অপেক্ষা করুন, গাড়ি চলে আসছে, খোদা হাফেজ। আমি টেলিফোন কান থেকে নামাতে নামাতে প্রধানমন্ত্রী নিজস্ব গাড়ির পো পো করে বাঁশি বাজাতে বাজাতে উপস্থিত হলো। উপায় নেই, বেলের শরবত খেতে যেতেই হবে। পো পো গাড়ির শব্দ হচ্ছে ঠিকই, সেই শব্দ প্রধানমন্ত্রীর পাঠানো গাড়ির শব্দ না। অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে সেই শব্দ। একটা সময় ছিল যখন সাইরেন বাজে অ্যাম্বুলেন্স ছুটে গেলে সবাই দীর্ঘশ্বাস ফেলে ভাবতো, আহারে, কাকে জানে নিয়ে যাচ্ছে, বেচারা বাঁচবে তো। এখন সাইরেন বাজে অ্যাম্বুলেন্স গেলে সবাই সরু চোখ করে অ্যাম্বুলেন্সের ভিতরটা দেখার চেষ্টা করে। আজকাল অ্যাম্বুলেন্সের ভিতরে রুগীই কম থাকে, চিত্রনায়িকা বসে থাকে, তাকে অতি জরুরি শুটিং স্পটে নিয়ে যেতে হবে। সাইরেন ছাড়া গতি নেই। লিডার গ্রুপের প্রধানরাও মাঝে মাঝে থাকেন। শান্তিবাগ এলাকায় ঝন্টু গ্রুপের প্রধান জনাব ঝন্টু হয়তো যাচ্ছেন, কিংবা যাচ্ছেন ঝন্টু গ্রুপের কাউন্টার জনাব কানা সালেক। এক গ্রুপকে মদত দিচ্ছে সরকারি দল, আরেক প্রাপ্যকে মদত দিচ্ছে বিরোধী দল। এই দুই দলকেই মদত দিচ্ছেন বাংলাদেশের মহান পুলিশ বাহিনী। সালেক গ্রুপের প্রধান কানা সালেক থানায় গেলে ওসি সাহেব লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, আরে সালেক ভাই, আপনি দেখে আমাদের ভুলেই গেছেন, আসেনি না? এই সালেক ভাইকে চা দাও। ঝন্টু গ্রুপের ওই ব্যাপার। ওসি সাহেব অভিমানী গলায় বলেন, আরে ঝন্টু ভাইয়া, না আপনার সঙ্গে কথা হয় না, এই বুধবারে আপনার সঙ্গে দেখা, তারপর আপনার আর খোঁজ নেই। আপনাকে বন্ধু মানুষ ভাবতাম। বিংশ শতাব্দী শেষ হয়ে যাচ্ছে, 100 পাতার বইটির শেষ পাতাটা শিগগিরই উল্টানো হবে। এখন আমরা অদ্ভুত সময় পার করছি, খুবই অদ্ভুত সময়। আমার মোবাইল ফোনটা বাজছে, নিশ্চয়ই মালিয়া খালা। গলায় ঘন্টা বাঁধা গরুর খোঁজ নিতে যাচ্ছে। গরুর গলায় ঠিকঠাক মতো ঘন্টা লাগানো হয়েছে কিনা সেই খোঁজ নেয়া। আমি হাদি সাহেবের ইনস্ট্রাকশন মতো সবুজ বোতাম চেপে বললাম, হ্যালো। ওপাশ থেকে পুরুষ গলা শোনা গেল, হিমু সাহেব? জি। আমি হাদি। আপনি টেলিফোন ঠিকঠাক মতো ধরতে পারেন কিনা সেটা টেস্ট করলাম, কিছু মনে করবেন না। টেস্টে মনে হয় পাশ করেছি। জি। আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলবেন? ও টেলিফোনে কথা বলতে খুবই পছন্দ করে। আপনি কোত্থেকে কথা বলছেন? আজাদ ফার্মেসি থেকে।
আমার বাসার কাছেই ফার্মেসি। মাঝে মধ্যে খুব জরুরি দরকার পড়লে এখান থেকে টেলিফোন করি। আজাদ ফার্মেসির নম্বরটা দিচ্ছি আপনাকে, মোবাইলের মেমোরিতে ঢুকিয়ে রাখুন। হঠাৎ আমাকে কোনো খবর দিতে হলে এখানে খবরটা দিলে আমি খবর পাবো। মেমোরিতে নাম্বার কিভাবে ঢুকাতে হয় মনে আছে? মনে আছে। নাম্বার পরে ঢুকাচ্ছি, আগে আপনার মেয়ের সঙ্গে কথা বলে নিই। হাদি সাহেবের মেয়ের সঙ্গে আমার কথা হলো। হ্যালো, কে? পাখি? জি। আমি কে তুমি জানো? না। অজানা একজন মানুষের সঙ্গে কথা বলছো? তোমার গলার স্বরটা এমন লাগছে কেন? তোমার কি জ্বর? হ্যাঁ, জ্বর আর গলা ব্যথা। খুব বেশি ব্যথা? তোমার জন্মদিন কবে? 12 তারিখ। এই মাসের 12 তারিখ? হ্যাঁ। জন্মদিন করছো না? বাবা বলেছে জন্মদিন করবে। কি, আমাকে দাওয়াত দিলে না তো? ভুলে গেছি। ভুলে গেলে তো কিছু করার নেই, এখন দাও। আচ্ছা, আপনি আমার জন্মদিনে আসবেন? আচ্ছা, আসবো। জন্মদিনে কি উপহার চাই? একটা ছোট্ট হাতির বাচ্চা। জি। পুতুল না, আসল হাতির বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। সত্যি দেবেন? হ্যাঁ, সত্যি দেব। বলে আমি নিজেই হকচকিয়ে গেলাম। কি সর্বনাশের কথা! আমি হাতির বাচ্চা কোথায় পাবো? পাখি মেয়েটি আনন্দে ঝলমল করতে করতে বলল, হ্যালো, আমার গলা ব্যথা খুব কমে গেছে। আমি টেলিফোনে হাদি সাহেবের গলা শুনলাম। হাদি সাহেব মেয়েকে বলছেন, দেখি মা, একটু কথা বলি। মেয়ে বলল, তোমাকে দেব না, আমি আসল কথাগুলো এখনো বলিনি। পাখির আসল কথাগুলো আমি শুনলাম। আসল কথা হলো, জন্মদিন হলেও সেই দিনে তার মা আসতে পারবে না, কারণ তার মা দেশে থাকেন না, বিদেশে থাকেন। বিদেশে থাকলেও তিনি পাখিকে আকাশের মতো ভালোবাসেন। পাখির একটা ছোট ভাই আছে, সে তার মার কাছে থাকে। সেই ভাইটা পরীদের বাচ্চার মতো সুন্দর। তার নাম অমিত। অমিতকে কোলে নিয়ে পাখি চেয়ারে বসে আছে, এরকম একটা ছবি পাখির কাছে আছে। ছবিটা সে কাউকে দেয় না, তবে আমাকে দেবে। ছবিটা কাউকে দেখতে না দেবার কারণ হলো, ছবিতে অমিত। ছবি দেখলে সবার মনে হতে পারে যে অমিত পাখিকে পছন্দ করে না। আসলে খুবই পছন্দ করে। অমিতের বাবাও পাখিকে পছন্দ করেন। পাখি এবং অমিত দুজনের মা এক হলেও দুজনের বাবা ভিন্ন। একটা খুবই অদ্ভুত ব্যাপার, তবে লজ্জার ব্যাপার না, এরকম হয়। বাচ্চা একটা মেয়ের কাছ থেকে এ ধরনের কথা শুনলে মন খারাপ হয়। আমার মন খারাপ হলো। যতটা হবার কথা তার চেয়ে বেশি মন খারাপ হলো। মন খারাপ ভাব দূর করার জন্য এমন একটা কিছু দরকার যে চায় মনটা আরো খারাপ হয়। মন খারাপে কাটাকাটি। কি করা যায়? মাথায় কিছুই আসছে না। শাহবাগের মোড় পর্যন্ত হেঁটে যাওয়া যেতে পারে, যেতে 1 ঘন্টার মতো লাগবে। এই ঘন্টায় মন খারাপ করার মতো অনেক কিছুই চোখে পড়ার কথা। আচ্ছা, এমন যদি ব্যবস্থা থাকতো যে শহরে ঘুরে বেড়াচ্ছে একজন গুপ্তচর, তাদের প্রত্যেকের পাঞ্জাবির পকেটে লুকানো আছে মোবাইল টেলিফোন। তাদের কাজ হচ্ছে শহরের মন খারাপ হওয়ার মতো কি কি ঘটনা ঘটছে তা দেখা, এবং সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে তড়িৎ ব্যবস্থা নিচ্ছে। মনে করা যাক আমি হিমু, একজন গুপ্তচর, পাঞ্জাবির পকেটে মোবাইল টেলিফোন নিয়ে বের হয়েছি। মন খারাপ হবার মতো একটা ঘটনা চোখে পড়ল। আমি তৎক্ষণাৎ মন খারাপ দপ্তরে যোগাযোগ করছি। মন খারাপ দপ্তরের মন্ত্রী, যিনি দেশের একজন প্রধান কবি, উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করছেন, ঘটনা কি? ঘটনা হচ্ছে একটা বাচ্চা ছেলে কাঁদছে। বয়স কত? আনুমানিক 6 বছর। কেন কাঁদছে? রাস্তার মোড়ে গ্যাস বেলুন বিক্রি হচ্ছে, ছেলেটা বেলুন কিনতে চাচ্ছে, বাবা কিনে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণটা কি অর্থনৈতিক? কারণ অর্থনৈতিক বলে মনে হচ্ছে না। বাবাকে দেখে মনে হচ্ছে তার টাকা পয়সা আছে। তাহলে বেলুন কিনে দিচ্ছে না কেন? বাবা বলেছেন, বেলুন দিয়ে হবেটা কি? একটু পরেই তো সুতা ছেড়ে দিবি, বেলুন চলে যাবে আকাশে। ছেলেটা কি এখনো কাঁদছে? না, এখন আর কাঁদছে না। এখন শার্টের হাতায় চোখ মুছছে, তবে বারবার ঘাড় ঘুরিয়ে বেলুনওয়ালার দিকে তাকাচ্ছে। 3টা বেলুন কিনে এক্ষুনি ছেলেটার হাতে দেবার ব্যবস্থা করো। জি আচ্ছা, ছাড়। দেবার ব্যবস্থা করো। জি আচ্ছা, ছাড়। বেলুন পাবার পর ছেলেটার মনের অবস্থা কি হলো এক্ষুনি জানাও, আমি লাইনে আছি। জি আচ্ছা। নানা ধরনের আন্দোলন চলছে। দারিদ্র মুক্ত পৃথিবী আন্দোলন, ক্ষুধা মুক্ত পৃথিবী আন্দোলন, অশ্রু মুক্ত পৃথিবী আন্দোলন কি শুরু করা যায় না? যে পৃথিবীতে কেউ চোখের পানি ফেলবে না, সেই পৃথিবীর ডিকশনারিতে আনন্দ অশ্রু শব্দটা থাকবে, কিন্তু অশ্রু থাকবে না। রাস্তায় নেমে দেখি ধরণী তেতে আছে। পিচের রাস্তায় পা তো ফেলা যাচ্ছে না, ফুটপাতেও না। চৈত্র মাসের দুপুরে খালি পায়ে ঢাকা শহরে হাঁটা অসম্ভব। লু হাওয়ার মতো হাওয়া বইছে। মরুভূমিকে এগিয়ে আসছে আমাদের দিকে। প্রকৃতি নানান খেলা মানুষকে নিয়ে খেলে। ষষ্ঠ সবুজ জনপদকে মরুভূমি বানিয়ে দেয়, আবার মরুভূমিকে সবুজ করে দেয়। সমস্ত নদী শুকিয়ে বাংলাদেশ কি মরুভূমি হয়ে যাবে? চকচক করবে বালি। সেই বালির উপর উটের পিঠে চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব।
আমাদের ইলেকশনে নৌকা, ধানের শীষ এবং লাঙলের সঙ্গে যুক্ত হবে উট মার্কা। আমি পিছন ফিরলাম। কেউ আমাকে লক্ষ্য করছে কি এটা দেখা দরকার। পুলিশের কর্তা ব্যক্তি যখন বলেন লোক লাগিয়ে রাখবেন, তখন তিনি তার কথা রাখবেন। এক অন্ধ ভিখারি পিছন পিছন আসছে। সে পুলিশের কেউ না তো, সে হয়তো অন্ধ না, মেকআপ নিয়ে অন্ধ সেজেছে। জুই মেয়েটাকে টেলিফোন করা দরকার। পুলিশ সাহেব যখন পরের বার আমাকে ধরে নিয়ে যাবেন তখন নিশ্চয়ই বলবেন, তোমাকে টেলিফোন করতে বলেছিলাম, টেলিফোন করনি কেন? এখন হাতেই মোবাইল, টেলিফোন করে ঝামেলা চুকিয়ে রাখাই ভালো। টেলিফোন নাম্বার লেখা কাগজটা পাঞ্জাবির পকেটেই রাখার কথা। জুইয়ের সঙ্গে কি নিয়ে কথা বলবো? প্রথম কিছুক্ষণ চৈত্র মাসের গরম নিয়ে কথা বলা যায়, তারপর কি? আচ্ছা, তারপরেরটা তারপরে দেখা যাবে। গায়ক হেমন্ত বাবু তো গানের মধ্যেই বলে গেছেন, তার আর পরে নেই কোনো ঠিকানা। হ্যালো, কে বলছেন? কাকে যাচ্ছেন? আমি আমার মেরুদণ্ডে সামান্য কাঁপন অনুভব করলাম। কথা বলছে জুইয়ের বাবা। ভদ্রলোক আজ অফিসে যাননি, শরীর খারাপ? আমি গলার স্বর অতিরিক্ত মসৃণ করে বললাম, স্যার, আপনার শরীরটা কি ভালো? হ্যাঁ ভালো। তুমি হিমু না? ইয়েস স্যার। টেলিফোনে গলা শুনে চিনতে পারবেন বুঝতে পারিনি। জুই কেমন আছে স্যার? ভালো আছে। আপনি অফিসে যাননি কেন? শরীরটা ভালো না তাই স্যার। শরীর ভালো, এবং আমি অফিস থেকেই বলছি। এটা অফিসের নাম্বার। তোমাকে জুইয়ের নাম্বার বলে অফিসের নাম্বারটা দেওয়া হয়েছে। ও, জুইকে কি কোনো খবর দিতে হবে? জি না, শুধু বলবেন যে কোনো একদিন এসে কফি খেয়ে যাব। আচ্ছা বলবো। স্যার, আরেকটা কথা। বলো। আপনি বলেছিলেন আমার পিছনে লোক লাগিয়ে রাখবেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একজন অন্ধ অনেকক্ষণ ধরে আমার পিছন পিছন আসছে, কিন্তু তাকে তো আসল অন্ধ বলেই মনে হচ্ছে। চোখের মনি একেবারে কোটর থেকে তুলে নেওয়া। সে আমাদের কেউ না, তবে তোমার পেছন পেছন লোক ঠিকই লাগানো আছে। শুনে ভালো লাগছে স্যার, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। নিউ অর্লিন্স থেকে তোমার এক খালা এসেছে, মালিহা। তুমি ডাকো মালু খালা। তোমার এই খালার স্বামীর নাম আরফিন, তাদের কেয়ারটেকারের নাম হাদি। কি ঠিক হচ্ছে না? জি ঠিক হচ্ছে। আমি পুলিশের কর্মদক্ষতায় মুগ্ধ। আচ্ছা স্যার, হাদি সাহেবের মেয়েটার নাম কি বলতে পারবেন? না, মেয়েটার নাম পাখি। এই মাসের 12 তারিখে তার জন্মদিন। জন্মদিনে এসে একটা হাতির বাচ্চা উপহার চায়। আপনাদের কাছে তো সব খবরই আছে, এই খবরটাও থাকা দরকার। স্যার, হাতির বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারেন? একদিনের জন্য ভাড়া করতাম। টেলিফোনের লাইন কেটে গেল। আমি ছোট্ট করে নিঃশ্বাস ফেললাম। কেন জানি মনে হচ্ছে হাতির বাচ্চার সমস্যার একটা সমাধান করা যাবে। বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়, ছোট্ট ছোট্ট সমস্যার সমাধান করা খুব কঠিন। নতুন জামা উপহার পেলে জামা গায়ে দিয়ে যিনি উপহার দিয়েছেন তাকে সালাম করতে হয়। নতুন মোবাইল পেলে কি করতে হয়? মোবাইল কানে লাগিয়ে পা ছুঁয়ে সালাম। অবস্থা বুঝে ব্যবস্থা। আমি খালার সঙ্গে দেখা করতে গেলাম। ধানমন্ডিতে একটি বাড়ি, 1 বিঘা জমির উপর ছিমছাম ধরনের বাড়ি। সামনে বিশাল লন, একটা অংশে আবার চৌবাচ্চার মতো আছে। পানি টলমল করছে, সেই পানিতে পেট মোটা রঙিন মাছ। খালার এই বাড়ি মনে হয় রিয়েল এস্টেট কোম্পানির চোখে পড়েনি। চোখে পড়লে এর মধ্যে 6 তলা ফ্ল্যাট উঠে পড়তো। স্মার্ট পোশাকের দারোয়ান ফ্ল্যাট পাহারা দিত। এইসব দারোয়ানদের আবার সবার হাতেই ট্রাফিক পুলিশের মতো বাঁশি। বাচ্চা ছেলেদের মতো অকারণে বাঁশি বাজাতেও এরা খুব পছন্দ করে। মালুখালা দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে চিনতে পারছেন না। চিনতে না পারার কোনোই কারণ নেই। আমার চেহারা আগে যা ছিল এখনো তাই আছে, পোশাক আশাকের কোনো পরিবর্তন হয়নি। আমি বললাম, কেমন আছো খালা? খালা তাকিয়ে রইলেন, জবাব দিলেন না। চিনতে পারছো তো? পারছি। বুক ধরফর করছে। বুক ধরফরানিটা কুমুক, তারপর কথা বলি। দরজা থেকে সরে দাঁড়াও তো, ভিতরে ঢুকি। নাকি তুমি চাও না আমি ঢুকি? খালা দরজা থেকে সরে দাঁড়ালেন। আমি ঘরে ঢুকে সোফায় বসলাম। পানির বোতল এবং গ্লাস হাতে আমার পাশে বসতে বসতে বললেন, বেলটা শুনেই বুকে ধরফরানি শুরু হয়েছে। তোর খালু বাসায় নেই, একা তো, এই জন্য। তোমার কি মনে হচ্ছিল? সবুজ রঙের ইলেকট্রিকের তার নিয়ে কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তুমি দরজা খুলবে আর সেই তার তোমার গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেবে। খালা ঢকঢক করে পানি খেতে খেতে বললেন, আসলেই তাই ভেবেছি। পুরোপুরি প্যারানয়েড হয়ে গেছি। হাদিকে পাঠিয়েছি ইলেকট্রিক মিস্ত্রি আনতে। সে সকালে পাঠিয়েছি, এখনো আসছে না। ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে কি করবে? সিলিং ফ্যান সবগুলো খুলে ফেলবো। আমি এই বাড়িতে কোনো সিলিং ফ্যান রাখবো না। সিলিং ফ্যান খুলে লাভটা কি? স্বপ্নে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে, এই জন্যই ফ্যান খুলবো।
ফ্যান খুললেও লাভ হবে না, ফ্যানের হুক তো থাকবে, তোমাকে হুকের সঙ্গে ঝুলিয়ে দেবে। খালা বিরক্ত মুখে বললেন, তুই এইভাবে কথা বলছিস যেন আমাকে সত্যি সত্যিই ঝুলাবে। আমি বললাম, তুমিও এমন ভাব করছো যে সত্যি সত্যি তোমাকে ঝুলানো হচ্ছে। আমি বলেছি বলে তুইও বলবি? আমার না হয় মাথাটা ঠিক নেই, তোর মাথা তো ঠিক আছে। আমার ব্যাপারটা খালার অন্যরকম। আমি যখন যার কাছে থাকি তখন তার মতো হয়ে যাই। মাথা খারাপের সঙ্গে থাকলে আমারও মাথা খারাপ হয়ে যায়। সুস্থ মাথার মানুষের পাশে আমার মাথাও সুস্থ থাকে। দুষ্ট লোকের কাছে যখন থাকি তখন আমিও দুষ্ট হয়ে যাই। আবার যখন চুপ করতো, আচ্ছা চুপ করলাম। খালা সোফা থেকে উঠতে উঠতে বললেন, তোকে দিয়ে আমি 21টা কাজ করাবো। আমি বললাম, চিঠিতে লিখেছিলে 18টা, 3টা বেড়েছে। প্রথম যে কাজটা তুই আমার জন্য করবি সেটা হচ্ছে আমার জন্য হাদি সাহেবের বিদায়। অবশ্যই বিদায়। ওকে দেখলেই আমার গা শিরশির করে। তার চেয়ে বড় কথা, লোকটার গা থেকে রসুনের গন্ধ বের হয়। ও শুধু ও বললে হবে না, আমি স্বপ্নে যে লোকটাকে দেখি ওর গা থেকেও রসুনের গন্ধ আসতো। তাহলে তো বিদায় করতেই হয়। তুই ভালো রেফারেন্সের একটা লোক বের করবি। আমি প্রতি মাসে 4000 টাকা দেই। 4000 টাকা খেলা কথা না। তোমার বুক ধরফরানি কি একটু কমেছে? কমেছে। দিনের বেলা এমনিতেই কম থাকে, সন্ধ্যার পর বাড়ে। খালু সাহেব কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে তার কি সব পুরনো বন্ধু বান্ধব আছে, তাদের কাছে গিয়েছে। চলে আসবে। তুই দুপুরে আমাদের সঙ্গে খাবি। কি খাওয়াবে? যা খেতে চাস খাবি। তোকে দেখে কেন জানি খুব মায়া লাগছে। দেখি, কাছে আয়, গায়ে হাত বুলিয়ে দেই। আগে আমার জন্য চা নিয়ে এসো। চা খেতে থাকি, সেই ফাঁকে গায়ে হাত বুলাও। আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছিস? পাচ্ছি। তুমি আগের থেকে মোটা হয়েছো, অনেকখানি ফুলেছ। খালা আহত গলায় বললেন, আমার ওজন কমেছে 9 পাউন্ড। আমি স্পেশাল ডায়েটে আছি, আর তুই বলছিস মোটা হয়েছি? তুই কি এটা ইচ্ছা করে উল্টাপাল্টা বলিস? চা খাবো খালা। গরমের মধ্যে চা খাবি? টক দই দিয়ে লাচ্ছি বানিয়ে দিই। দই ঘরে পেতেছি। দই বানানোর একটা যন্ত্র এবার নিয়ে এসেছি। এত সুন্দর দই হয় বলার না। আমি আমেরিকা ফিরে যাবার সময় তোকে দিয়ে যাব। আমি ওই যন্ত্র দিয়ে কি করব? দই বানাবি? এইরকম অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে দই বানানো ভয়ঙ্কর কোনো কাজ, বোমা বানানোর মতো। অনেকটা সেরকমই। খাদ্যদ্রব্য প্রস্তুতি প্রযুক্তির পেছনে সময় নষ্ট করা আমার জন্য পুরোপুরি নিষিদ্ধ। সেই ইচ্ছা করলে ভিক্ষা করে খাবে, কিন্তু হাড়ি পাতিল নিয়ে রান্না করতে বসবে না। ফাজলামো ধরনের কথা বলবি না হিমু, আমার অসহ্য লাগে। আয়, দই কি করে বানাতে হয় দেখে শিখে রাখ। দুপুরে হালকা ধরনের কিছু করব, ভাত, টেংরা মাছ টাইপ। রাতে কিছু স্পেশাল ডিশ। রাজস্থানের এক মহিলার কাছ থেকে চিকেনের একটা প্রিপারেশন শিখেছি, অপূর্ব। গ্রিল চিকেন। লাউ পাতা বেটে সবুজ রঙের একটা পেস্ট করা হয়। সেই পেস্টে ভিনেগার মিশিয়ে আস্ত মুরগি মাখিয়ে স্টিম করা হয়। মুরগি স্টিম হতে থাকবে, সেই ফাঁকে আরেকটা পেস্ট বানাতে হবে, পোস্তা বাটা এবং বাদাম বাটার পেস্ট। রান্না বান্নার এইসব কথা শুনতে একটুও ভালো লাগছে না। তোর খালুর জ্ঞানের কথার চেয়ে রান্না বান্নার কথা শেখা অনেক ভালো। চুপ করে শোন। পেস্তা বাটা এবং বাদাম বাটার পেস্টের সঙ্গে মিশাবি পেঁয়াজের রস। তারপর স্টিম মুরগিটার গায়ে এই পেস্ট মাখাবি। বেসন যেভাবে মাখায় সেইভাবে। তারপর? এখন শুনতে মজা লাগছে না? খুবই মজা লাগছে। তারপর বলো। খুব পাতলা কাপড় দিয়ে মুরগিটাকে জড়াবি, সুতা দিয়ে পেঁচাবি যেন কাপড় সরে না যায়। মমির মতো আষ্টে পৃষ্ঠে কাপড় দিয়ে মোড়ানো। এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিবি আধা ঘন্টা। লে হালুয়া, এই মুরগি কি ঠান্ডায় রান্না হবে? মোটেই রান্না হবে না। ফ্রিজে রাখা হয়েছে পেস্টটাকে জমাট বাঁধানোর জন্য। ও আচ্ছা। আধ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে মুরগিটা তুলে ডুবন্ত ঘিতে ভেজে ফেলবি। কাপড় শুদ্ধ? অবশ্যই শুদ্ধ কাপড়। খাবো কিভাবে? কাপড়ও খাবো। খাবার সময় কাপড় খুলে নিয়ে খাবি। এই জিনিসই কি আজ হচ্ছে? হ্যাঁ, এই জিনিসই হচ্ছে। তুই চোখ এমন কপালে তুলে ফেললি কেন? মুরগি তো আর তোকে রান্না করতে হচ্ছে না, আমিই রান্না করব। রান্নার সময় তুমি নিশ্চয়ই আমাকে তোমার পাশে থাকতে বলবে না? না, বলবো না। তুই বরং টিভি দেখিস। এর মধ্যে তোর খালু সাহেব চলে আসবে, তার সঙ্গে গল্প করবি। কলিং বেল বেজে উঠল। মালু খালা বিরক্তিতে চোখ মুখ কুচকে বললেন, দরজা খুলে দে তো, হাদি এসেছে। আমি বললাম, বুঝলে কি করে? খালু সাহেবও তো হতে পারে। খালা বললেন, ভক ভক করে রসুনের গন্ধ আসছে। সেখান থেকেই বুঝেছি হাদির গা থেকে রসুনের গন্ধ আসে। তুই রসুনের গন্ধ পাচ্ছিস না? না, আমি পাচ্ছি। ভক ভক করে গন্ধ আসছে। ভক ভক করে গন্ধ আসছে। বুঝলি হিমু, আমার সিক্স সেন্স বলছে আমার মৃত্যু হবে হাদি বেটার হাতে। কেমন কেমন যেন আমার দিকে তাকায়।
তোমাকে সে খুনটা করবে কেন? মোটিভ কি? এখানের সবকিছু দেখাশোনা সে করে। সে কিছু একটা গন্ডগোল করে রেখেছে। আমাকে মেরে ফেলে গন্ডগোলটা চোখে পড়বে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি দরজা খুললাম। খালু সাহেব দাঁড়িয়ে আছে। নিউ ওয়ার্ল্ডস বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের অধ্যাপক আরেফিন সাহেব। ভদ্রলোক শুধু যে জ্ঞানী তা নয়, তার চেহারাও জ্ঞানী জ্ঞানী। তাকে দেখলেই মনে হয় জ্ঞানের ঝকঝকে নতুন ডিকশনারি। তার চোখে সোনালী প্রেমের চশমা, চুল পরিপাটি করে আঁচড়ানো, পরনের পায়জামা পাঞ্জাবি। বাইরে থেকে ঘুরে এসেছেন, অথচ তার পাঞ্জাবির স্ত্রী একটুও নষ্ট হয়নি। কেমন আছেন খালু সাহেব? ভালো আছি হিমু সাহেব। দেশে ফিরে তোমাকে না পেয়ে তোমার খালার প্রায় মাথা খারাপের মতো অবস্থা হয়েছে। এখন আশা করি তার মাথা ঠান্ডা হয়েছে। বলতে বলতে খালু সাহেব হাসলেন। সেই হাসিও দেখার মত। জি, এসো বসো, আমার সঙ্গে গল্প করি। খালা বললেন, গল্প পরে করবে, আমি এখন রান্না করছি, ও আমার পাশে বসে রান্না দেখবে। আরেফিন খালু হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, দেখুক। বুঝলে হিমু, রান্না হচ্ছে মেয়েদের কাছে একটা শিল্পকর্ম, ক্রিয়েটিভ ওয়ার্ক। কোনো সৃষ্টিশীল কাজ যখন কেউ করে, তখন কাউকে না কাউকে পাশে লাগে যে সেই কাজ এপ্রিসিয়েট করবে। কাজেই তুমি তোমার খালার পাশে থাকো, মাঝে মধ্যে আমার কাছে কিছুক্ষণের জন্য এসে বসতে পারো। রান্না বিষয়ে কিছু মজার তথ্য আমার কাছে আছে, হয়তোবা তোমার ভালো লাগবে। আমি আমার সময়টা 3 ভাগে ভাগ করলাম। কিছুক্ষণ খালার সঙ্গে বসে থাকি, তার রান্না দেখি। কিছুক্ষণ হাদি সাহেবের সঙ্গে থাকি। হাদি সাহেবের মিস্ত্রি নিয়ে চলে এসেছে, তারা দুজন ফ্যান নামাচ্ছে, তাদের কাজকর্ম দেখি। তারপর যাই আরেফিন সাহেবের কাছে। মুগ্ধ হয়ে আরেফিন সাহেবের গল্প শুনি। বুঝলে হিমু, রান্না মাত্র 3 রকম: পোড়া, ভাজা, সিদ্ধ। পৃথিবীর যাবতীয় রান্না এই 3 ধরনের ফরমুটের অ্যান্ড কম্বিনেশন। রান্না কোথায় পাওয়া যায় জানো? জি না, মিশরের পিরামিডের ভিতর সমাধিকক্ষে ফারাওদের খাবারের রেসিপি। সেই রেসিপি কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে। তোমার খালাকে বলেও ছিলাম রেসিপি দেখে রান্না করতে। মিশরের ফারাওদের খাবার খেয়ে দেখি, সে রাজি হয়নি। রাজি হয়নি কেন? রেসিপিটা হলো ময়ূর রান্নার। পাখা শুদ্ধ আস্ত ময়ূর রান্না করা হয়। সেই ময়ূর খাবার টেবিলে এমন ভাবে সাজানো হয় যেন মনে হয় জীবন্ত ময়ূর বসে আছে, এক্ষুনি উড়ে চলে যাবে। ভালো কথা হিমু, বাংলাদেশে কি ময়ূর পাওয়া যায়? চিড়িয়াখানায় পাওয়া যায়, তবে তারা রান্না করে খাওয়ার জন্য ময়ূর দেবে বলে মনে হচ্ছে না। আপনি বলে চেষ্টা করে দেখতে পারি। না থাক, ফারাওদের মতো ময়ূর খাবার শখ অবশ্যই মাঝে মধ্যে হয়। খাওয়া দাওয়া সারতে সারতে রাত 1টা বেজে গেল। আরেফিন খালু বললেন, এত রাতে মেসে ফিরে কি করবে, থেকে যাও। পরিচিত বিছানা ছাড়া ঘুম না আশা করি এ ধরনের কোনো ব্যাপার তোমার মধ্যে নেই। অবশ্যই গরমে কষ্ট হবে, ফ্যান খুলে ফেলা হয়েছে। আমি থেকে গেলাম। আরেফিন খালু গল্প করছেন, আমি শুনছি। খালুর কাছে জানা গেল, মালু খালা রাতে ভেতরে ভেতরে শক্ত করে দরজা বন্ধ করে একা ঘুমান। দুঃস্বপ্ন দেখার পর থেকে তিনি কাউকে, রাতে খালু সাহেবকেও এক বিছানায় ঘুমোতে পারেন না। হিমু, জি খালু সাহেব। আমি যে মোটামুটি একটা ভয়াবহ অবস্থায় আছি, তাকে বুঝতে পারছো? পারছি। দেখো তো আমার গা দিয়ে রসুনের গন্ধ আসছে কিনা। না তো। তোমার খালার ধারণা সন্ধ্যার পর থেকে আমার গা থেকে রসুনের গন্ধ বের হয়। সহজ স্বাভাবিকভাবে যে মানুষটা ঘুরে বেড়াচ্ছে, তার ভেতর থেকে কি পরিমাণ অস্বাভাবিকতা থাকতে পারে, তোমার খালা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। সন্ধ্যার পর থেকে আমি মদ খেতে বসি, রাত 2-3টা পর্যন্ত মদ খাই। তোমার খালার অসুখ যদি খুব শিগগিরই না সারে, তাহলে আমি পুরোপুরি অ্যালকোহলিক হয়ে যাব। একদিন দেখা যাবে নিজেই গলায় দড়ি পেঁচিয়ে ফ্যানে ঝুলে পড়েছি। ফ্যানের হুক ঠিকমতো লাগানো আছে কিনা দেখে নেবেন। মাথায় ঝুলে পড়লেন, তারপর ফ্যান নিয়ে ধপাস করে কোমর ভেঙে ফেললেন। এটা কি ঠিক হবে? রসিকতা করছো? জি, আমার একটা প্রবলেম আছে হিমু, কেউ আমার সঙ্গে রসিকতা করলে আমার ভালো লাগে না। ও না, কথাটা মনে রেখো। জি আচ্ছা, তুমি ঘুমোতে যাও। আপনি ঘুমাবেন না? বই পড়বো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি কিছুক্ষণ বই পড়ি, ফিলোসফির বই। এটা আমার অনেক দিনের বদ অভ্যাস। আমি না ঘুমানো পর্যন্ত আপনি তাহলে বই পড়তে পারছেন না? না। তাহলে এক কাজ করি, আমি চলে যাই, কারণ আমার ঘুম আসবে বলে মনে হচ্ছে না। এত রাতে যেতে পারবে? আমি তো ঘোরাফেরা রাতেই করি। আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেব আপত্তি করলেন না, দরজা খুলে দিলেন। ফিলোসফির বই পড়াটা মনে হচ্ছে তার খুবই জরুরি।